আর আপনি যেটা বললেন যে আমরা প্রথম দিন সই করি নাই, আমাদের একটা দাবি ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা বাদ দেওয়া যাবে না। 10ই এপ্রিল 1971 সন তৎকালীন প্রবাসী সরকার এই প্রোক্লেমেশন দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা শুরু হলো এবং স্বাধীনতা যুদ্ধ সমাপ্তির পরে আমরা 72-এর সংবিধানে আমরা চলে গেলাম। সুতরাং আমাদের মূল ভিত্তিটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। খুব কম জাতিরই এটা থাকে, আমেরিকার আছে, আমাদের আছে, এটা তো অনেক বড় ব্যাপার। যে কোনোভাবে হোক তারা এটা বাদ দিতে চেয়েছিল শিডিউল থেকে। তখন আমরা বললাম যে অনেক বিষয়ে আমাদের ভিন্নমত আছে, দ্বিমত আছে, 4 মূলনীতির বিষয়ে আছে, হ্যাঁ, তারপরে রাষ্ট্রধর্মের বিষয়ে আছে, এগুলো অনেক বিষয়ে আমরা বলেছি, ভিন্নমত আমরা দিয়েছি। আর এখানে বললাম যে এইটা যদি আপনারা বাদেই দেন তাহলে আমরা নিজেরা সই করব না। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা শুভবুদ্ধির উদয় হলো, তারা বলল যে প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্সটা থাকবে, এটা বাদ যাবে না। তখন আমরা গিয়ে গণফোরামের পক্ষ থেকে আমরা সই করি। আমরা কিন্তু উপস্থিত ছিলাম 17 তারিখে, যেই দিন সবাই মিলে স্বাক্ষর করার কথা ছিল। এখন যে বিষয়টা হয়েছে, প্রথমত আমরা বলেছিলাম অনেকেই যে যেগুলো ঐক্যমত হয়েছে শুধু সেগুলোই আপনারা জুলাই সনদ হিসাবে এটাকে ঘোষণা দেন, জাতীয় সনদ। আমরা এটা সকলে আমরা এটার পক্ষে কাজ করব। তারপরে যখন এটা হয় না তখন বললাম যে ঠিক আছে, আমরা যেসব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো সহ আপনি সনদের মধ্যে ইনক্লুড করেন, দুইটাই থাকুক। যেগুলো আমরা একমত হয়েছি, যেটা ভিন্নমত আছে সেগুলো সহ দেয়। দুর্ভাগ্য হলো আমাদের ধারণা ছিল যে দুইটাই, প্রথম যে বইটা ছাপানো হয়েছে 17 তারিখে সেখানে কিন্তু ভিন্নমত সহ ছাপানো হয়েছে, আমাদেরকে যেটা কপি দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গতকালকে তারা যেটা অফিসিয়ালি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলো, সেখানে ভিন্নমতটা রাখে নাই, শুধু জুলাই সনদ রাখছে এবং তারা যেভাবে তাদের মতো করে সাজিয়েছে সেগুলোই বলেছে। এই জন্য কোনো রাজনৈতিক দল বলছে যে এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারপরে এটা কিভাবে প্রক্রিয়াগতভাবে বলল, এটাকে একটা অর্ডিন্যান্স হিসাবে প্রথমে জারি হবে, তারপরে গণভোট হবে, তারপরে গণভোটের মধ্যে আবার পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ, তারপরে আবার একই সাথে জাতীয় সংসদ নির্বাচন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা প্রথমে করবে সংস্কার পরিষদ হিসাবে, এবং এটা হয়ে গেলে পরে তারা ইত্যাদি। তো সেখানেও যেভাবে সময়গুলো দিয়েছে 270 দিন, যদি 270 দিনের মধ্যে না হয় প্রথম প্রস্তাব হচ্ছে অটোমেটিক হবে, আবার আরেকটাতে বলছে যে ম্যান্ডেটরি 270 দিনের মধ্যে করতে হবে, আবার বলছে 45 দিনের মধ্যে উচ্চকক্ষ, এটা আবার পিয়ার সিস্টেমে হবে, ইত্যাদি নানান জটিলতার মধ্য দিয়ে এটা আমাদের সামনে আসছে। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে সরকার চাইলে এখনো পর্যন্ত সবাইকে নিয়ে আবার একই সূত্রে সবাইকে আমরা আনতে পারি। আমি এটা খুব বেশি বলবো না যে একটা ওলটপালট হয়ে গেল দেশের মধ্যে, সেটা আমি মনে করি না, কারণ আলটিমেটলি আমরা সবাই একটা নির্বাচন চাই। নিশ্চয়ই, কিন্তু অ্যাডভোকেট শোভন চৌধুরী, যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 8 মাসের বেশি সময় ধরে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, মানে দীর্ঘ একটা সময় দেওয়া হয়েছে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে ঐকমত্য কমিশনে। এবং যখন আসলে এটা সুপারিশ আসলো ফাইনাল, তখন আমরা দেখলাম যে এটা নিয়ে আবার দ্বিধাবিভক্ত সবাই। আপনি বলছেন যে সরকার চাইলে সবকিছু একরকম হয়ে যাবে, কিন্তু সবার চাওয়া তো এক না। বিএনপি, গণ অধিকার পরিষদ, না এটা আমরা তর্ক এগুলো করছি আর কি। আলটিমেটলি কালকে থেকে তো জামাত 5টি না 8টি দল নিয়ে রাজপথে নেমে যাবে, গণভোট আগে চাচ্ছে। তাহলে এখন অন্যান্য দল যারা আছে বিএনপি সহ আমরাও যদি রাজপথে নেমে যাই যে আমরা একই দিনে চাই, তাহলে তো একটা সাংঘর্ষিক অবস্থা হবে। তাহলে আমার 5ই আগস্টের যে অর্জন, তাহলে জুলাই সনদের যে অর্জন, সেটা তো আমরা ইচ্ছা করে নষ্ট করে দেব। আমি প্রথম বলবো এনসিপিকে, বাবা তোমরা একটা নতুন দল করেছো, এটা তো তোমাদের বেশি দায়িত্ব ছিল, আন্তরিকতা তোমাদের থেকে বেশি ছিল যে জুলাই সনদটা কীভাবে সবাই মিলে আমরা করতে পারি। তোমরা প্রত্যেক সময় বাগড়া দিচ্ছ, তার মানেটা কি? এটা কি তোমাদের বয়স কম বলে, ম্যাচুরিটির অভাব হয়েছে? এভাবে তো একটা জাতির নেতৃত্ব দেওয়া যায় না। কোথায় তোমরা আগ বাড়িয়ে কথা বলবে, সবাইকে একসাথে আনবে, যাতে আমরা সবাই মিলে একসাথে জুলাই সনদ এবং অভ্যুত্থানটাকে আমরা ধারণ করতে পারি। আমরা তো ধারণ করি, কিন্তু ওনারা এমন সব কথাবার্তা আবার নতুন করে শুরু করে দিয়েছে। আমি বলবো যদি কোনো কারণে জুলাই সনদ
সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি, এনসিপির কারণে এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। সেই দায়িত্ব তাদের নিতে হবে। সবাই আমরা ইউনুসকে বলছি না, আজকে তো বিএনপি ইউনুস সাহেবকে নিয়ে অনেক কথা বলেছে এবং যারা আন্দোলনের কর্মসূচি দিচ্ছে তাদের সম্পর্ক বলেছে। আমি বলবো এনসিপি তারা যদি সঠিক রাজনীতি করতে ব্যর্থ হয়, আগামী দিনে সমস্ত দায়িত্ব এনসিপির ঘাড়ে চাপবে, যদি কোনো কারণে আমরা একসাথে একই সূত্রে কাজ করতে না পারি। আমি এই প্রশ্নটাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রেখে যাই, কারণ আপনি যে কথাটা বলছেন সেটা নিয়েই যেগুলো বড় রাজনৈতিক দল তারা এক ধরনের অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এই আলোচনাটা শেষ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনটা তারা মেনে নিয়েছে সবাই মিলে, এবং এখনও পর্যন্ত আপনারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এরই মধ্যে জামাতে ইসলামও বলেছে যে নির্বাচন দেরিতে হলেও তাদের কোনো সমস্যা নেই, তার আগে গণভোট চাই। তার মানে দেরিতে হওয়ার একটা আশঙ্কার জায়গায় তাদের কথাই পাওয়া যাচ্ছে, এবং এনসিপি সরাসরি বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাহলে আসলে সামনে কি হবে? কারণ বিচার তো রায় হয়ে যাচ্ছে নভেম্বরের মধ্যেই, যতটুকু আমরা প্রসিকিউশনে শুনছি একটার কথা বলেছে। তাহলে একটার কথা বললে শেষ হবে নাকি সব বিচার শেষ করতে হবে? সেখানেও আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি বিরতির পর বরং ফিরি সেই আলোচনায়, সাথে থাকবেন দর্শক। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা আছি জুলাকসন একই সাথে বিচার প্রক্রিয়া কিভাবে কতদূর এগুলো সেটা নিয়ে, কারণ সারাদিনই আসলে এই আলোচনাতে রাজনৈতিক দলগুলো আছে এবং আমরা আলোচনাতে আছি। আমাদের সাথে প্রসিকিউটর আছেন কাজী এম.এইচ তামিম। তার কাছে একটু যাই যে যেটা আমরা বলছিলাম যে নাহিদ হোসেন, বরাবরই বলা হচ্ছে সবাই যে বিচারটা অন্তত শেষ করতে হবে, কিন্তু বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। সেখান থেকে অন্তত একটা মামলার আপনারা রায় দিতে যাচ্ছেন শেষ পর্যন্ত, মানে রায় হতে যাচ্ছে বিচারক। একটা মামলা হলে কি বলা যাবে যে বিচার শেষ হয়েছে বা আমরা এখন নির্বাচনের দিকে যেতে পারি, নাকি আসলে কতগুলি মামলা শেষ হলে মনে হবে যে বিচার কাজ শেষ হয়েছে, এরকম কি কোনো আছে কিনা? জি, আগে আমাদেরকে জানতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কি এবং সেখানে কি ধরনের বিচার হয়। বাংলাদেশে তো আইন আদালত আছে, 64টা জেলাতে আদালত আছে, এর বাইরে আরও অনেক আছে, স্পিডি ট্রাইব্যুনাল আছে। এর বাইরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো এমন একটা অপরাধ যেখানে শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচার হয়। 71 সালের ঘটনা নিয়ে এখানে বেশ কিছু বিচার হয়েছে এবং চলমান আছে, সেগুলো সবই মানবতা বিরোধী অপরাধ। এখন যেটা চলছে এটাও মানবতা বিরোধী অপরাধ, যেগুলো এই সিস্টেম ক্রাইমের মধ্যে পড়ে, শুধু সেগুলোর বিচারই আমরা করতে পারি। এখন পর্যন্ত আমরা 3 ধরনের অপরাধকে এখানে বিচারের আওতায় এনেছি। একটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সিস্টেম ক্রাইম, এটা একটা পার্ট। লাস্ট 15 বছরে যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে এবং ক্রস ফায়ারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে, এটা একটা। আর 13 সালে শাপলা চত্বরে যে গণহত্যা বা হত্যা